হঠাৎ করে যে দেখি যে আমার শরীরে হাতের স্পর্শ, তো তার মতো আমার উপরে ঝাঁপাইয়া পড়া। তারপরে উনি আমার সাথে ওনার খায়েশ মিঠাই নিছে, আমার কামিজটা ছিঁড়ে গেছে, তেলোয়ারটা ছিঁড়ে গেছে, মানে জোর পড়বো যে আমার সন্তানটা যেন একটা সুস্থ বিচার পায়। একটি ভালোবাসার গল্প, একটি সুখের সংসার, আর হঠাৎ করেই সেই সংসারে নেমে আসে অন্ধকার। বিশ্বাস, সম্পর্ক আর আপনজন সবকিছুই যখন ভেঙে যায় এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে, তখন একজন নারীর জীবন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয়। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে প্রবাসী ছিলেন রোজিনা নামের এই তরুণী। প্রবাসে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় আশরাফুল নামের আরেক প্রবাসীর সাথে। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্বর সম্পর্ক যেন গড়ায় ভালোবাসার সম্পর্কে। সম্পর্ক গভীর হলে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা। সর্বপ্রথম হচ্ছে যে আমি প্রবাসী, তো আমি প্রবাসী দীর্ঘদিন ছিলাম। থাকার পর আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়, মানে অনলাইনে। হওয়ার পর ওর সাথে বিয়ে হয়, ফ্যামিলি সবাই জানে, সম্মতি নিয়ে বিয়ে হয়। হওয়ার পরে আমি দেশে ব্যাক করি। করার পরে কিছুদিন সংসার বেশ সুন্দরই চলতেছিল, কিন্তু হঠাৎ করেই তাদের সুখের সংসারে নেমে আসে অদ্ভুত পরিস্থিতি। এই তরুণীর ভাসুরের স্ত্রী 3 সন্তান রেখে আরেকটি ছেলের সাথে পালিয়ে যাওয়ার পর সেই সন্তানগুলো দেখার দায়িত্ব পড়ে তার উপর। পরিবারের কথা ভেবে তিনি রাজি হন। প্রায় সময় থাকতে হতো ভাসুরের বাড়িতে। আমার বাসুরের ওয়াইফ, উনি পরে করে চলে যায়। যাওয়ার পরে ওনার যে 3টা সন্তান, একটা সন্তানের 13 বছর, আর একটা মেয়ের 10 বছর, ছেলেটা ছোট ছেলেটা 4 বছর এরকমই হবে। তো ওদের দেখাশোনা করার জন্য আমার ভাসুর আর আমার শাশুড়ি ওনার বাসায় পাঠায় শ্রীপুর মাওনা চৌরাস্তা, ওখানে ভাড়া বাসা, ওখানে পাঠায়। নিজের সংসারের মতো দেখাশোনা করতেন ভাসুরের সংসার। কিন্তু মানুষ কথায় বলে উপকার করলে যেন অপকারী হয়। যাদের তিনি আপনজন ভেবেছিলেন তাদের ভিতর লুকিয়েছিল ভয়ঙ্কর বিপদ। আমি ওনাদের বাচ্চা কাচ্চা বা ওনার দেখাশোনা সবই করি, মানে একটা সংসার যেভাবে করতে হয় আর কি, ওইভাবে আমি সমস্ত কিছু সামলাই রাখি। রাখার পরে হচ্ছে যে 7-8 রাত্র যাওয়ার পরে, যখন আমার যা ছিল না, তখন উনি তো অন্যজনের সাথেই ছিল। 3 সন্তানকে নিয়ে রাতে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ঘুমের ভিতর অনুভব করেন তার শরীরে কেউ একজন হাত দিচ্ছে। চমকে উঠে দেখেন তার সামনে দাঁড়িয়ে আছে তার ভাসুর মাহবুব আলম। তরুণীর অভিযোগ, প্রথমে শরীরে হাত দেওয়ার পর জোর করে জামা কাপড় ছিঁড়ে ফেলে। নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন তিনি। প্রায় 20 থেকে 25 মিনিট চলে ধস্তাধস্তি। যাওয়ার পরে হচ্ছে হঠাৎ করে রাত্রের আনুমানিক 12:30 একটা এরকমই হবে, আর মানে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে যে দেখি যে আমার শরীরে হাতের স্পর্শ, তো আমি প্রথমে এটা বুঝতে পারি নাই যে আসলে কি। পরে আমি ওই যে বাচ্চা কাচ্চা নিহন তাকায় দেখি যে উনি, মানে কেমন যেন চোখ মুখ একদম লাল হয়ে আছে, মানে আর কোনো কথা বলে নাই। কথা না বলাতে বলতেছে যে ঠিক আছে তোমার ভাবি তো নাই, তো এই কথা বইলে আর কোনো কথাই বলে নাই। উনি আমার এই পাশে যে থাবা দিছে, আমার কামিজটা ছিঁড়ে গেছে, তারপরে এই দিক দিয়ে আমার কামিজটা আমি সব ছিঁড়ে গেছে, সেলোয়ারটা ছিঁড়ে গেছে, মানে জোর পড়বো, মানে যতটুকু সময় মনে হয় 20-25 মিনিট আমার সাথে ধস্তাধস্তি হয়েছে, কোনো কিছু হয় নাই। এক পর্যায়ে মাহবুবের মেয়ের ঘুম ভেঙে গেলে কান্নাকাটি শুরু করে দেয়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এই নারীর অভিযোগ অনুযায়ী মাহবুব ঘর থেকে ধরে এনে তাকে ফেলার হুমকি দেন। সেই মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। নিজের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত নিরুপায় হয়ে যান তিনি। শেষমেশ ভয়ভীতি দেখিয়ে মাহবুব আলম নিজের খায়েশ মিটিয়ে নেয়। ধস্তাধস্তি হওয়ার পরে ওনার মেয়েটা জায়গা গেছে গা, আর ছোট মেয়ের বয়স কত? মেয়ের বয়স 10 বছর 11 বছর হবে এরকম জায়গা গেছে। মেয়েটা বলতেছে যে কি হয়েছে গেছে, মানে অন্ধকার তো কিছু দেখতে পারে না, ওর বাবা নাকি এরকম বুঝতে পারে নাই। ও আর ওই যে ওর যে ছোট ভাইটা, ছোট 3 বছরের, ওরা সে কান্না করতেছে। কান্না করার পরে হচ্ছে যে আমি লাইট জ্বালামো এরকম তো উঠা যাইতে পারতেছি না। এক পর্যায়ে আমি আর কোনো কিছু পারি না, ছিল ও বট আছে কয় তোর জব, যদি তুই এখন বেশি চিল্লাফাল্লা করস, মানে অনেক বড় একটা বটি ওনাদের বাসায় আছে, ওই বেশি চিল্লাফাল্লা করলে তোর। তারপর আমি নিরুপায় হয়ে যাই। নিরুপায় হওয়ার পর আর আমার হাতে কোনো কিছু থাকে না। উনি ওনার খায়েশ আমার উপরে ঝাঁপাইয়া পড়া, তারপরে উনি আমার সাথে ওনার খায়েশ মিঠাই নিছে। আর এই ঘটনার পর সাথে সাথে প্রবাসী থাকা স্বামী আশরাফুলকে ফোন করে সবকিছু জানান তিনি। কান্নায় ভেঙে পড়ে, অনুরোধ করেন দ্রুত দেশে ফিরতে। তারপর আমি আমার হাজবেন্ডকে সাথে সাথে ফোন দিই কুয়েতে,
যে তুমি এলো কোথায় পাঠাইছো আমার আজকে আমার সাথে এরকম অন্যায় হচ্ছে। উনি বলে যে তুমি কারো কাছে এগুলা কোনো কিছু বললো না, আমি যত তাড়াতাড়ি পারি আমি দেশে চলে আসতেছি। তো হচ্ছে যে তারপরে ওনারে আমি জানানোর পরে উনি আমার হাতে পায়ে ধরে, তারপর আমার শাশুড়ি আসে, সবাই আমার হাতে পায়ে ধরে, ধরার পরে আমাকে কোনো মামলা করতে দেয় না, প্লাস আমাকে বাসার থেকে 15-20 দিন বাইরেতেই দেয় না। ওনারে আমার একদম পাহারা দিয়ে রাখে যে আমি কোথায় যাব না যাব, কোথাও যাইতে দেয় না। স্বামী কিছুদিন পর দেশে ফিরলেও স্ত্রীর পাশে দাঁড়ানো তো দূরের কথা, সব ঘটনার আলামত মুছে ফেলেছে বলে অভিযোগ করেন এই তরুণী। আমার হাজবেন্ড আসে হচ্ছে অক্টোবরের এই 9 তারিখে দেশে আসে। তো ও দেশে আসার পরে হচ্ছে যে আমার ফোনে যা যা ডকুমেন্ট ছিল আমি ওনার এয়ারপোর্ট থেকে রিসিভ করি, সমস্ত কিছু ভালো, মানে ওনার সাথে আমার যেরকম মানে কোনো গন্ডগোলই নেই, এরকমই নেই। ওনার এয়ারপোর্ট থেকে আমি নিয়ে আসি, সব কিছু করার পরে 2-3 দিন পর আমাকে বলতেছে যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে। হ্যালো, পাসপোর্ট কে নিছে? তুই নিছস, এই কথা বলতেছে। তুই পাসপোর্ট নিছস, আমার বিদেশ যাইতে দিবি না। আমি পাসপোর্ট নিব কে? পাসপোর্ট কি একটা ওয়াইফ কোনোদিন পাসপোর্ট নিবে? স্ত্রীর অভিযোগ অনুযায়ী তার উপর মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন পর্যন্ত করেন। তে আমাকে এই কথা বলার পরে অনেক মার করে, মানে যেমন একটা কুত্তাইতেছে এরকম ভাবে আমাকে মারলো। এরপর থেকে শুরু হয় সংসারে অশান্তি। এক সময় স্ত্রীকে কিছু না জানিয়ে আবারও কুয়েতে পাড়ি জমান আশরাফুল। বিদেশে যাবার পর ধীরে ধীরে বন্ধ করে দেয় যোগাযোগ। ফোন নাম্বার, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গা থেকে নিজেকে আড়াল করে ফেলেন তিনি। 17 তারিখে উনি আমার ফোন টোন যা যা ছিল সমস্ত কিছু নিয়ে 17 তারিখে ওর ভাই মাহবুব আর হলো ওর ভাবি পাখি, এই দুইজনে মিলা, মানে ওনার যে পাখি আবার রিটার্নটা আসে, যে আপনার তার ওয়াইফ, হ্যাঁ আবার রিটার্নটা আসে, কিছুদিন পরেই রিটার্নটা আসে। সেই পরে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেয়। এই মুহূর্তে আমি কিছু জানি না, আমার কাছে ফোনও নাই, কোনো কিছু নাই যে আমি যোগাযোগ করুম বা কোথায় আছে। আমার শাশুড়ির মোবাইল দিয়ে ফোন দিয়ে আমি সিমে ফোন দেওয়ার পরে বলতেছে যে আমি অমুক জায়গায় আছি, আমার ভালো লাগতেছে না, এটা সেটা। কিন্তু পরবর্তীতে আমি শুনি যে উনি এলো কুয়েতে চলে গেছে। নিরুপায় এই নারী আশেপাশের মানুষদের কাছে পুরো ঘটনার কথা খুলে বলেন। পরবর্তীতে ভাসুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর আমি সবাইকে জানাই, কারণ আমার পিরিয়ডের ডেট ছিল হচ্ছে আপনার 3 তারিখে ছিল। তাহলে ওইখানে থেকে হিসাব করতে গেলে উনি 9 তারিখে দেশে আসে। তা আমি সবাইকে জানাই যে আমার পিরিয়ড তো অক্টোবরের 3 তারিখে ছিল, যদি আল্লাহ না করুক যদি কোনো সন্তান আসে, পরবর্তীতে তো আপনারা বলতেও পারেন যে সন্তান এটা কার, এটা সেটা অনেক কিছু বলতে পারেন। আমি সবাইকে জানাই, ওনাদের গ্রামে যারা মাইমাতব্বর ছিল সবাইকে জানানোর পরে ওনারা আমার সাথে খারাপ আচরণ করে, পরে আমি বাধ্য হয়ে আমি এখানে চলে আসি, সখীপুরে চলে আসি। আসার পরে এখানে আসে অবস্থান করতেছি। তো ওনারা আর আমার কোনো খোঁজ খবর নাই বা আমার সাথে কোনো যোগাযোগ বা কোনো কিছু করে না। সবচেয়ে হৃদয় বিতারক বিষয় হলো বর্তমানে তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা, তবুও পাশে নেই স্বামী। আপনার স্বামীর সন্তান আপনার গর্বে, এটা আপনার স্বামীর না আপনার বাসুরের? আমার হাজবেন্ডের। এটা কিভাবে বুঝলেন আপনি? কারণ এটার পিরিয়ডের ডেটটা আমার জানা ছিল, তো মানে আমার হাজবেন্ড আসার আগে আমার পিরিয়ড হয়। তার অভিযোগ অনুযায়ী বিদেশে যাবার আগে সব টাকা হাতিয়ে নিয়ে গেছেন আশরাফুল। একদিকে ভাসুরের নির্যাতন, অন্যদিকে স্বামীর অবহেলা, সব মিলিয়ে একসময় আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আমার কাছে থেকে তো আর আমার সর্বহারা করছে। আমার কাছে জানুয়ারির 31 তারিখেও 5 লাখ টাকা নেয়। 5 লাখ টাকা নিয়ে আমাকে একবারে সর্বহারা করে। এখন আমি অন্যের বাসায় থাকি। আমি যে একটা প্রেগনেন্ট অবস্থায় মানুষের অনেক কিছুই চাহিদা থাকে, অনেক কিছু মনে হয়, কিন্তু আজ পর্যন্ত আমি একটা চকলেটও খাইতে পারিনি আমার সন্তানটা পেটে নিয়ে। আমি যে আমার বাচ্চাটা দুনিয়াতে আসতেছে, আমার এটা মনে চাচ্ছি বা আমি এটা করি, এরকম পরিস্থিতিও আমার নাই। আমি যে আপনাদের এই পর্যন্ত আসছি, আমি আরেকজনের কাছ থেকে 60 টাকা নিয়ে তারপরে এখানে আসছি, মানে আমাকে একবার ফকির করে দিচ্ছে। আমার তো এমনি আমার ইজ্জত সম্মান সব শেষ করছে, তারপরে টাকা পয়সা নিয়ে আমার একদম রাস্তায় নামাই দিছে। এখন আর আমার হাতে এমন কোনো কিছু নাই, মিথ্যার কিছু নাই। আমি অনেকবার গেছি এই সন্তান পেটে নিয়ে জন্য, কিন্তু আমি পারি নাই যে আমার জন্য আরেকটা প্রাণ কেন দিব, আমি এই কারণে পারি না। এই ঘটনায় শিক্ষণীয় দিক হলো অন্ধবিশ্বাস কখনোই নিরাপত্তার নিশ্চয়তা নয়। তাই সে নিজের পরিবারই হোক বা আপনজন, একজন নারীর প্রতি অন্যায় হলে তার পাশে দাঁড়ানোই একজন স্বামী ও পরিবারের প্রথম দায়িত্ব। কিন্তু এখানে সেই দায়িত্বই অবহেলিত হয়েছে। একই সাথে এটি আমাদের মনে করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে চুপ না থেকে সাহস করে প্রতিবাদ করাই একমাত্র পথ। সমাজ হিসাবে আমাদের উচিত ভুক্তভোগীকে দোষারোপ না করে তাকে সহযোগিতা করে এবং অপরাধীকে বিচারের আওতায় আনা। কারণ নীরবতা অন্যায়কে আরও শক্তিশালী করে, আর সচেতনতা ও সাহসী পারে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে।